হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে একটি গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার জন্য। তবে এই আলোচনাটি আজকে যে বিষয়ে করব সেই বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রাসঙ্গিক। সেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তবে এই দীর্ঘ আলোচনায় যাবার আগে আপনাদের সঙ্গে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। আর যেসব বন্ধুরা নতুন আছেন তাদের কাছেও আমার বিনীত অনুরোধ, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। দেখুন, গত 21/12/2024 বলতে গেলে এসএলএসটি অর্থাৎ যারা বিএড করেছেন সেই সব ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের যাই বলেন না কেন, খুবই আনন্দের দিন ছিল। খুবই একটি উজ্জ্বলপূর্ণ দিন ছিল বলতে গেলে, বলা যায়। তার কারণ 2016 টু 2024 সেই দীর্ঘ আহ, কতগুলি বছর পেরিয়ে গেছে, কোনো এসএসসি পরীক্ষা পশ্চিমবঙ্গের বুকে হয়নি। তারপর 2024 সালের জানুয়ারি মাসে টেট এবং 2024 সালের মার্চ মাসে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে এসএলএসটি 7 পর্যায়ের পরীক্ষা নেওয়া হয়েছিল। তারপর তারা অ্যান্সার কি প্রকাশ করেছিল, মডেল অ্যান্সার কি। তারপর তারা মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবার পর পরবর্তী সময়ে তারা মানে 21/12/2024 তারিখের আগে 20 তারিখে তারা একটি ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করে এবং 21/12/2024 তারিখে তারা রেজাল্ট বের করে দেন। অর্থাৎ দীর্ঘ যে এসএলএসটির যে প্রসেস প্রক্রিয়া ছিল সেই প্রসেস প্রক্রিয়ার যে অবসান হয়েছে বা হলো সেটা অ্যাকচুয়ালি বলা যায়। এখন প্রশ্ন হলো, সিট সংখ্যা কম। আমরা সকলেই জানি মাদ্রাসার যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর সংখ্যা তো কম, স্বাভাবিকভাবে সিট সংখ্যা কম হবে। যদিও এখনও সিট সংখ্যা অনেক আছে বলে খবর পাচ্ছি বা সেটা জানাও যাচ্ছে। পরবর্তী সময়ে এই নিয়ে একটা নোটিফিকেশন বেরোবে বা বিজ্ঞপ্তি বেরোবে, সেটাও কিন্তু হলফ করে বলা যায়। তবে আমি 1729 বা তার পরবর্তীকালে কত ভ্যাকেন্সি রয়ে গেল সেটা বড় কথা নয়। এখন যেসব পরীক্ষার্থীরা বা যেসব বন্ধুরা পরীক্ষাতে পাস করলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তারা অবশ্যই সৌভাগ্যবান, অবশ্যই খুব পজিটিভভাবে পড়াশুনো করেছিলেন এবং তাদের পড়াশুনোর মাত্রা যে অতিরিক্ত পরিমাণে ভালো ছিল সেটাও কিন্তু হলফ করে বলা যায়। আর যেসব বন্ধুরা বা পরীক্ষার্থীরা পাস করতে পারলেন না বা অকৃতকার্য হলেন, তারা কিন্তু ভেঙে পড়বেন না। কারণ ভেঙে পড়াটা আপনার কাছে কাম্য নয়। কারণ এটা সিট সংখ্যা কম ছিল বলেই হয়তো কাট অফ মার্কসটা একটু উপর দিকে উঠেছিল। হয়তো আপনি 1 পয়েন্ট বা 1.5 পয়েন্ট বা 2 পয়েন্টের ডিফারেন্সে আছেন, কেটে গেছেন। এখন কোশ্চেন হচ্ছে, যদি এই স্কুল সার্ভিস কমিশনের এসএসসি পরীক্ষা হতো তাহলে কি সিট সংখ্যা কম থাকতো? না, কম থাকতো না, মোটেই কম থাকতো না। 8 বছরে সিট সংখ্যা অনেক পরিমাণে বৃদ্ধি পেত। শুধু বৃদ্ধি পাওয়া নয়, সেখানে কিন্তু নতুন করে যে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে বা যেসব স্কুলগুলি উন্নীত হয়েছে সেটারও ভ্যাকেন্সি কিন্তু বের হতো। তাহলে সেই জায়গাতে যেখানে হয়তো হাই মাদ্রাসার 85টি 88টি বা 50টি ভ্যাকেন্সি আছে, সেখানে কিন্তু তার থেকে 3 গুণ 4 গুণ পর্যন্ত ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে, এ কথা বলা যায়। সেহেতু যেসব বন্ধুরা 1 পয়েন্ট বা 2 পয়েন্ট বা 1.5 পয়েন্টের ডিফারেন্সে আছেন তারা চিন্তা করবেন না, তারা ভেঙে পড়বেন না। আশা করি পরের পরীক্ষাতে আপনারা অবশ্যই সাফল্যের মুখ দেখবেন এবং কৃতকার্য হবেন সম্মানের সহিত। তাই পড়াশোনা জারি রাখুন, পড়াশোনা করে যান। কারণ আপনার বন্ধু 2 পয়েন্ট 3 পয়েন্টের উপরে আছে আপনার থেকে, তাই সে কৃতকার্য হয়েছে। আর আপনি 2 পয়েন্ট 3 পয়েন্ট বা 1 পয়েন্টের নিচে আছেন, তাই অকৃতকার্য হয়েছেন বা সাফল্য লাভ করতে পারেননি। অকৃতকার্য বলাটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে আপনি যথেষ্ট সংগ্রাম করেছেন, আপনি যথেষ্ট পড়াশোনা করেছেন এবং ঠিক পয়েন্টেই আছেন। আপনি হয়তো আর 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট পরের পরীক্ষাতে দেখিয়ে দেবেন এবং সম্মানের সহিত উত্তীর্ণ হবেন, এটা কিন্তু বলাই যায়, পরিষ্কারভাবে বলতে পারি। এখন
প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হলো যেসব বন্ধুরা কৃতকার্য হলেন, যেসব বন্ধুরা এই কম সিটের মধ্যেও ভাইবার জন্য ডাক পেলেন, তারা কি করবেন এবং কি করবেন না। এখন প্রশ্ন এইটুকুন, এতটুকুই যে দানা বাঁধছে মনের মধ্যে, আমি কি ভাইভাতে সাফল্য লাভ করতে পারবো? আমি কি ভাইবার সব প্রশ্নের উত্তর দিতে পারবো? আমি কি ভাইবা ভালোভাবে দিতে পারবো? আমি ভাইবা রুমে যেয়ে করে ঘাবড়ে যাব না? আমি ভাইবার রুমে কীভাবে উপস্থাপন করব উত্তরগুলো? এই নিয়ে কিন্তু বেশ চুলচেরা বিশ্লেষণ চলছে, চুলচেরা আলোচনা চলছে, চুলচেরা মনের মধ্যে মন যেন উথল পাতাল করছে। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, আমি যেটুকুন বুঝি বা যেটুকু মনে করি, যে ভাইবার রুমটাকে নিজের ঘর বলে মনে করবেন। যারা ভাইবার বোর্ডে থাকবেন, যেসব সদস্য ৩ জন থাকতে পারেন, ৫ জন থাকতে পারেন, একটা নির্দিষ্ট সঙ্গে যিনি সাবজেক্ট এক্সপার্ট অবশ্যই থাকবেন, চেয়ারম্যান থাকবেন, আরও থাকতে পারেন অনেকেই। আমরা সকলেই জানি এনারা উপস্থিত থাকেন। যিনি এক্সপার্ট, তিনি যে বিষয়ে যে ছাত্র বা ছাত্রী পাস করেছেন সেই বিষয়ের এক্সপার্ট থাকবেন এবং সেই বিষয়ে তিনি প্রশ্ন করবেন। এটা স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে। তাহলে আপনাকে যখন ক্লাসের মধ্যে বা পরীক্ষার রুমের মধ্যে ভাইবা দিতে প্রবেশ করবেন, তখন কিন্তু আপনাকে কিন্তু নিজের কনফিডেন্স বজায় রাখতে হবে। কনফিডেন্স হারিয়ে গেলে কিন্তু চলবে না, কনফিডেন্স হারিয়ে ফেললে কিন্তু চলবে না। সাবজেক্টের জ্ঞান কিন্তু বেশ ভালো পরিমাণে রাখতে হবে। বিশেষ করে যেসব টেক্সটগুলো আছে সেগুলো খুঁটিয়ে পড়ুন, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। বাংলার অংশ থেকে আমি যদি বলি, তাহলে কিন্তু ব্যাকরণের অংশটুকু পড়বেন ভালো করে। ব্যাকরণ অংশ থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। আর টেক্সটগুলো যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, সেই টেক্সটের পড়াগুলো একটু ভালো করে দেখবেন। ইতিহাস বা ভূগোলের যদি কথা বলি, তাহলে কিন্তু টেক্সটের বিষয়গুলো ভালো করে পড়বেন। সামগ্রিক জ্ঞান অবশ্যই রাখতে হবে এবং নম্র এবং খুব নিজেকে বুদ্ধিমান জ্ঞানী মনে করা যাবে না। তার কারণ হচ্ছে, এসে যে কোনো ইন্টারভিউ বোর্ড বা ইন্টারভিউ পরীক্ষায় কতটা পরিমাণে সেই জায়গাতে, সেই পরীক্ষা রুমটাতে নিজেকে কতটা মেলে ধরা যায়, কতটা ট্যাকেল করা যায়, তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। কারণ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন কি না, সেই বিষয়টা কিন্তু ভাইবার মূল উদ্দেশ্য হয়। কারণ আপনার কথাবার্তার ধরন, আপনাকে হয়তো এমন একটি কোশ্চেন ছুড়ে দিল যে দেখা গেল আপনি ক্লাসরুমে প্রবেশ করার আগেই ছাত্রছাত্রীরা মারামারি ছাত্র নিজেদের মধ্যে ৪-৫টি ছাত্র ঝামেলা করছে, ঝগড়া করছে, মারামারি লেগে গেছে। আপনি কীভাবে ক্লাসরুমে ঢোকার মুখে দেখা গেল একজন মারামারি করতে গিয়ে একজনকে মাথা ফেটে গেছে। আপনি কীভাবে এটার সমাধান করবেন বা আপনি সেই মুহূর্তে কী করবেন? এখন এই রকম কোশ্চেন, এরকম প্রশ্ন যদি আপনার ছুড়ে দেয় বা এরকম প্রশ্ন যদি ভাইবার বোর্ডে করা হয়, তাহলে আপনি সেই মুহূর্তে কীভাবে উত্তর দেবেন বা উত্তর দেওয়ার কৌশল কী, এটা কিন্তু একটি বড় ফ্যাক্টর, বা এটাই কিন্তু একটি মানে উত্তর দেওয়ার একটি গঠনমূলক আলোচনায় আপনাকে আসতে হবে। এরকম তারপরে আমি বললাম সাবজেক্ট বিশেষ, এরপর আসছে জিকে, জেনারেল নলেজ বলুন আর কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা প্রাত্যহিক পেপারগুলো যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের ১ নম্বর পত্রিকা বা গুরুত্বপূর্ণ পত্রিকা, সেই পত্রিকাগুলো আপনারা দেখতে পারেন। দেশ, রাজ্য এবং জেলা, এই ৩টি খবর। আর খেলাধুলো বিভাগ অবশ্যই দেখবেন। খেলাধুলো বিভাগ দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ খেলাধুলো থেকে কোশ্চেন কিন্তু প্রায়শই করা হয়। এখন এই বর্তমানে টেস্ট চলছে, এটার থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আইপিএল থেকে প্রশ্ন আসতে পারে। আইপিএলের পুরো নাম, কবে হয়েছিল এবং এখনও পর্যন্ত কটি দল চ্যাম্পিয়ন হয়েছে এবং কে কতবার চ্যাম্পিয়ন হয়েছে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। একটা হয়তো নাম করে দিল যে শাহরুখ খান কোন দলের মালিক, এটাও কিন্তু প্রশ্ন করতে পারে। তার সাথে সাথে জিকে, অর্থাৎ এই রাজ্য, তারপরে রাজধানী, তারপরে দেশ, তার রাজধানী। এনসিটি করবেন, এনসিইআরটি করবেন, তার সাথে সাথে করবেন এই বিভিন্ন যে প্রকল্পগুলো, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে জনমুখী প্রকল্প, সেই জনমুখী প্রকল্পগুলো থেকেও আপনাকে প্রশ্ন ধরতে পারে। হয় সবুজ সাথী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প থেকে শুরু করে সর্বশিক্ষা মিশন বা অভিযান, এটা নতুন নামকরণ হয়েছে, সেটাও কিন্তু পড়বেন আপনারা এবং সেটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন। তারপরে আপনার ব্রিজ কোর্স কী, এটাও কিন্তু পড়তে পারে বা এটাও কিন্তু
জিজ্ঞাসা করতে পারে। ব্রিজ কোর্সের সুবিধা অসুবিধা কী, দূরশিক্ষা কী, দূরশিক্ষার সুবিধা অসুবিধা কী, এরকম প্রশ্ন কিন্তু আপনাকে রেডি করে যেতে হবে। এরকম প্রশ্ন কিন্তু আপনাকে করে দেবে। তবে নিজের উপর কনফিডেন্স সবথেকে আগে রাখতে হবে। নিজের বিশ্বাস, নিজের আত্মবিশ্বাস সবথেকে বড় চ্যালেঞ্জ। নিজের আত্মবিশ্বাস যদি আপনি ঠিক জায়গায় রাখতে পারেন, আশা করি যে কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন এবং যে কোনো প্রশ্নের সঙ্গে আপনি মোকাবিলা করতে পারবেন। আর বসার ধরন, যখন পরীক্ষার রুমে ঢুকবেন, তার ঢোকার যে ধরন আছে, যার বসার যে ধরন আছে, বা কীভাবে বসতে হবে, কীভাবে উত্তর দিতে হবে, সেগুলো কিন্তু আপনারা জানেন আর জেনেও নেবেন। আমি একটা ভিডিও দেব। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কিন্তু কোশ্চেন একটা করার পরে তার সঙ্গে কিন্তু ট্যাগ প্রশ্ন থাকবে। যেমন ধরুন, আমি যদি আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, বা আমি যদি একটা কোশ্চেন আলোচনা করি আপনাদের সঙ্গে, যেমন ধরুন যদি বলা হয় ভারতবর্ষের রাজধানী কোথায়, আপনি স্বাভাবিকভাবে বলবেন নতুন দিল্লি বা দিল্লি। কিন্তু এখন এই নতুন দিল্লি থেকেও কিন্তু কোশ্চেন আপনার ঘুরিয়ে চলে আসবে। এই নতুন দিল্লিতে যে লোকসভার আসন আছে সেটি কটি, লোকসভার আসন, বা পশ্চিমবঙ্গের থেকেই যদি ঘুরিয়ে চলে এলো, আচ্ছা পশ্চিমবঙ্গের একটি যে সবুজ সাথী প্রকল্প, সেই যে সবুজ সাথী প্রকল্পটি কত সালে হয়েছিল। আচ্ছা, সবুজ সাথী প্রকল্প সাথে সাথে এমন একটি প্রকল্পের নামকরণ বা করো যে প্রকল্পটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষ উপযোগী সবুজ সাথী ছাড়া, তখন এই ঘুরে আরও প্রশ্ন চলে আসবে। তারপরে সবুজ সাথী শব্দের অর্থ কী, তারপরে সবুজ সাথী প্রকল্পের সঙ্গে সবুজ সাথী প্রকল্প কত সালে হয়েছিল এবং সবুজ সাথী প্রকল্প এখন বর্তমান স্ট্যাটাস কী, সেটাও কিন্তু জানতে হবে। তারপরে ধরুন ঐক্যশ্রী প্রকল্প কী, যেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন 18 বছর বয়সের যে বিবাহ মেয়েদের এবং 21 বছর ছেলেদের, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তার জন্য কিন্তু রাজ্য সরকার কন্যাশ্রী, রূপশ্রী টাকা দিচ্ছে। কন্যাশ্রীর ব্যাপার আছে, কন্যাশ্রীর ব্যাপারটা দেখে নেবেন, রূপশ্রীর ব্যাপারটা দেখে নেবেন, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তাদের কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, সেগুলো কিন্তু একটু সাধারণ যে জিনিসগুলো উঠছে বা আপনার চোখের সামনে দেখা দিচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আপনি দেখে যাবেন। তবে মোদ্দা কথা হলো, আপনি আত্মবিশ্বাস ঠিক রাখুন। আশা করি আত্মবিশ্বাস যদি আপনি ঠিক রাখেন, তাহলে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর আপনার কাছে কিছুই নয়। এই প্রশ্নগুলির উত্তর আপনি সঠিকভাবে এবং সঠিক সময়ে দিতে পারবেন। শুধুমাত্র নিজের কনফিডেন্স বজায় রাখুন। এই প্রশ্ন আর সাধারণভাবে প্রশ্ন আসবে, অর্থাৎ যেগুলো আপনার যেগুলো চলছে, বর্তমান যুগবিভাগ, বর্তমান সমাজের পরিপ্রেক্ষিত, সেগুলোর থেকে কিন্তু বেশি প্রশ্ন হয়। ধরুন সেই দিনের সকালবেলার পত্রিকা কী আছে দেখে নেবেন, একটু পত্রিকায় কী কী ফুটে উঠেছে সেগুলো একটু দেখে নেবেন। তারপরে ধরুন আমাদের সেই দিনে আপনি যে জেলাতে বাস করছেন, সেই জেলাতে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কি না, বা সেই ঘটনার পরিপ্রেক্ষিত কী, আপনার রাজ্যের আজকের দিনে সবথেকে বড় ঘটনা কী ঘটেছে, এই সব জিনিসগুলো কিন্তু আপনারা দেখে যাবেন। আর বর্তমান দিনে বিদেশের যে ঘটনাগুলো ঘটছে, যেমন ইউক্রেন রাশিয়া একটি গুরুত্বপূর্ণ, ইসরায়েলের সঙ্গে গাজার যে ভূখণ্ড আছে সেটিও একটু দেখে নেবেন। সঙ্গে দেখবেন যে বাংলাদেশের যে এখন পরিস্থিতি চলছে, সেটাও কিন্তু একটু দেখে নেবেন। বিভিন্ন জায়গার থেকে এই তথ্যগুলো পাওয়া যায়, আপনারা গুগল সার্চ করতে পারেন, কিংবা বিভিন্ন ধরনের যে পত্রিকাগুলো আছে দেশ থেকে শুরু করে, সেই পত্রিকাগুলোতে কিন্তু আপনি এই ডিটেলসে পেয়ে যাবেন। প্রতিদিন রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন ধরনের পত্রিকাতে তাদের মতামত দিচ্ছেন, সেখান থেকেও কিন্তু আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। তাই বন্ধুরা, একটা কথাই বলবো, যারা ভাইবার জন্য ডাক পেয়েছেন বা ভাইবার দেবেন কিছুদিনের মধ্যে, যেহেতু জানুয়ারির সেকেন্ড উইক বলেছেন, সেহেতু সময় কিন্তু বেশি নেই। তাই তাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, তারা অবশ্যই ভয় পাবেন না। ভয় না পেয়ে নিজের মনকে শক্ত করুন এবং সঠিকভাবে কনফিডেন্স সহ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হন। ধন্যবাদ সকলকে, এবং এই চ্যানেলটির সঙ্গে থাকুন। আমি আরও অনেক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ভাইবা সম্পর্কিত। তবে বন্ধুরা, চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটিকে ভালোবাসুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে, সকলেরই ভালো হোক এবং সকলেই ভালো থাকুন।